হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে জিওগ্রাফি। আজকে আমরা জিওগ্রাফির আকাশ ভরা সূর্য তারা চ্যাপ্টারটা, অর্থাৎ জিওগ্রাফি চ্যাপ্টার 1 নিয়ে আমরা ওয়ান শট ডিসকাশন করব। এই চ্যাপ্টার থেকে কি আছে, এই চ্যাপ্টারের মধ্যে এই চ্যাপ্টার থেকে কি ধরনের প্রশ্ন আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে, তো অবশ্যই পরীক্ষায় ভালো ফল করতে পারবে। এই চ্যাপ্টারের লাইন ভিত্তিক আলোচনা আমি করিয়ে দিয়েছি, অবশ্যই সেটা দেখবে। প্লে লিস্টে চলে যাবে, জিওগ্রাফির বা ফার্স্ট ইউনিট টেস্টের প্লে লিস্টে চলে যাবে, সেখানে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। হিস্ট্রি তোমাদের আমি আলোচনা করে দিয়েছি। বাংলার ফার্স্ট ইউনিট টেস্টে যা যা আছে, ভরদুপুরের থেকে আরম্ভ করে সমস্ত কিছু আমার আলোচনা হয়ে গেছে। হিস্ট্রি চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 সব আলোচনা হয়ে গেছে, সবকিছু প্লে লিস্টে পাবে। এছাড়া সায়েন্সের প্রতিটা পাতা ধরে আমি আলোচনা করেছি, সেগুলোও দেখে নেবে, অবশ্যই ভালো ফল করতে পারবে। যাই হোক, আর কথা বাড়াবো না, শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, যাতে নিজেদের ক্লাসের ভিডিওটা বেশি পাও। শুরু করা যাক। দেখো কি বলেছে, আকাশ ভরা সূর্য তারা। ওকে, চ্যাপ্টারটার নাম। এই চ্যাপ্টারে আমরা পাচ্ছি কি, এই চ্যাপ্টার থেকে কিভাবে আমরা রেডি হতে পারি, কি জানছি এই চ্যাপ্টারে, ওয়ান শট ডিসকাশন বা বিষয়বস্তু কি আছে। সবার আগে আমরা জানবো মহাবিশ্ব কি বা বিশ্ব ব্রহ্মাণ্ডটা কি জিনিস। দেখো, মহাকাশে যে আমরা বলতে পারি যে অনন্ত পরিসরে ছায়াপথ রয়েছে, নক্ষত্র রয়েছে, গ্রহ রয়েছে, উপগ্রহ রয়েছে, উল্কা রয়েছে, ধূমকেতু আছে, এছাড়া গ্যাস, ধূলিকণা, এই সমস্ত কিছু কি রয়েছে না অবস্থিত রয়েছে। সমস্ত জ্যোতিষ্ক কিন্তু অবস্থিত রয়েছে। এই যে সমস্ত কিছু নিয়েই কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ড, আর কিছুই না। ওকে, আমরা একটু জানবো যে এখানে আমরা জানবো একটু নক্ষত্র সম্বন্ধে, খুব ইম্পর্টেন্ট। নক্ষত্রটা কি সেটা আমরা জানবো, নীহারিকাটা কি সেটা আমরা জানবো। নীহারিকাটা নিয়ে একটু কথা বলি, যেহেতু আমাদের নীহারিকা একটু রয়েছে, তো নীহারিকা নিয়ে আগে একটু কথা বলি। দেখো, মহাবিশ্বের শুরুর আগে এর যে আমরা বলতে পারি যে যাবতীয় পদার্থ কি ছিল না, এক অতি ক্ষুদ্র বিন্দুর মধ্যে কি ছিল না ছিল, আমরা বলতে পারি। আর সেই প্রচন্ড তাপমাত্রা, প্রচন্ড পরিমাণে সেখানে তাপমাত্রা ছিল। শুধু বিশুদ্ধ শক্তি, তারপরে ধুলোর মতো কিছু কণা কিন্তু ছিল। এরপরে বিশ্ব মহাবিস্ফোরণের হয়, এবং মহাবিস্ফোরণে কি হয় না, বহির্মুখী চাপের সৃষ্টি হয়। এই বহির্মুখী চাপে মহাবিশ্ব ক্রমশ কি হয় না সম্প্রসারণ হতে থাকে এবং ধীরে ধীরে ঠান্ডা হয়ে যায়। এর ফলে সেই শক্তি জমাট বেঁধে সৃষ্টি করে কি না মৌলকণা। এটা জাস্ট তোমাদের জানার জন্য আমি বলছি, জাস্ট একটু জেনে রাখো, মৌলকণা। সেখান থেকে মহাকর্ষ বলের সৃষ্টি হয়। তা কি হয় না আশেপাশে আরো প্রচুর পদার্থকে আকর্ষিত করে এবং সেখানের ঘনত্ব কিন্তু বাড়িয়ে দেয়। ওকে, তো যাই হোক, এত কথা বলতে হবে না। এই যে জমাট বাঁধা ঘন পদার্থগুলো প্রচন্ড গতিতে কি করে না একে অপরের সঙ্গে মিলে গিয়ে একটা প্রকাণ্ড আকারে জ্বলন্ত নক্ষত্র জন্ম দেয়। এই সমষ্টিকেই বলা হয় নীহারিকা, আমরা বলতে পারি নীহারিকা। আমি যদি এই বিষয়টাকে সবকিছু ভুলিয়ে দিয়ে যদি ছোট্ট করে তোমাদের বোঝার মতো বলি, তাহলে আমি এটা বলতে পারি যে মহাবিশ্বের সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা আর গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয়েছিল বা তৈরি হয়, তাকেই নীহারিকা বলে। আই রিপিট, মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয়, তাকে নীহারিকা বলে। ঠিক আছে, আর এই নীহারিকা থেকেই কিন্তু নক্ষত্র যেটা আছে, নক্ষত্রের জন্ম হয়। এবার আমি যখন বললাম নক্ষত্রের সৃষ্টি হয়, এবার তো মাথায় প্রশ্ন আসে যে নক্ষত্র তাহলে কি জিনিস, তাই তো? খুব পরীক্ষায় আসে, নক্ষত্র সম্পর্কে লেখো বা নক্ষত্র কি জিনিস, পরীক্ষায় পাবেই। ওকে, আমরা কি বলতে পারি এটা না, আমরা বলতে পারি যে মহাকাশে এমন কিছু উজ্জ্বল জ্যোতিষ্ক আছে যারা কি করে না উজ্জ্বল গ্যাসীয় পিণ্ড হওয়ায় নিজস্ব আলো ও তাপ আছে। কি বললাম, মহাকাশে কিছু উজ্জ্বল জ্যোতিষ্ক আছে যারা উজ্জ্বল গ্যাসীয় পিণ্ড, সেহেতু এদের নিজস্ব আলো আর তাপ আছে। আকাশে এরা মিটমিট করে জ্বলতে দেখা যায়, এদেরকেই আমরা নক্ষত্র বলি। সবচেয়ে আগে উদাহরণ হিসাবে আমাদের সামনে আসে কি, সূর্য। এই যে নক্ষত্র আছে, এই নক্ষত্রের কিছু বৈশিষ্ট্য আছে, খুব শর্টে আমি বলছি, ভালো করে বোঝার চেষ্টা করবে। কি বৈশিষ্ট্য আছে না, নক্ষত্রের নিজস্ব তাপ আর আলো আছে। ফার্স্ট,
পরীক্ষায় মাথায় রেখো কিন্তু এগুলো, ওকে। দ্বিতীয় বলতে পারি নক্ষত্রদের পরস্পরের দূরত্ব সবসময় একই থাকে। নক্ষত্রদের পরস্পরের দূরত্ব সবসময় একই থাকে। নক্ষত্ররা আকাশে সবসময় মিটিমিটি করে জ্বলে। নক্ষত্রদের আমরা বলতে পারি যে নক্ষত্ররা জ্বলন্ত একটা গ্যাসীয় পিণ্ড, ওকে। নক্ষত্রদের নিজস্ব কক্ষপথের পরিধি অত্যন্ত বড়। এদের যে কক্ষপথ আছে তাদের যে পরিধিটা সেটা কিন্তু অনেকটা বড় হয়ে থাকে। নক্ষত্রদের ক্ষেত্রমান যেটা হয় সেটা কিন্তু অনেক বড় হয়, ওকে। নক্ষত্রগুলি কি হয় না নিউক্লিয় বিভাজনের মাধ্যমে তাপ আর আলোর উৎপত্তি ঘটায়। আই রিপিট, নক্ষত্রগুলো নিউক্লিয় বিভাজনের মাধ্যমে তাপ আর আলোর উৎপত্তি ঘটায়। নীহারিকা থেকেই নক্ষত্রদের উদ্ভব হয়েছে। আশা করি ক্লিয়ার হলো নক্ষত্র সম্বন্ধে। এই চ্যাপ্টারে আর আমরা কি জানতে পারবো না, আমরা জানতে পারবো কিন্তু ছায়াপথ সম্বন্ধে, আলোকবর্ষ সম্পর্কে। আগে একটু আলোকবর্ষটা নিয়ে বলি। আলোকবর্ষ কি, ধরো আমরা এখানে আলোকবর্ষ পাচ্ছি, কি জিনিস আলোকবর্ষটা? আলোকবর্ষ হচ্ছে বায়ুশূন্য অবস্থায় আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিমি। কি বললাম? বায়ুশূন্য অবস্থায় আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিমি। এই গতিবেগ 1 বছরে আলো যতটা দূরত্ব পার হয় তাকে কিন্তু বলা হয় আলোকবর্ষ। এই গতিবেগে 1 বছরে আলো যতটা দূরত্ব ক্রস করে তাকে বলা হয় আলোকবর্ষ। মনে থাকবে কি বললাম? আমি আরেকবার বলে দিচ্ছি, বায়ুশূন্য অবস্থায় আলোর যে গতিবেগ প্রতি সেকেন্ডে হয় হচ্ছে 3 লক্ষ কিমি। এই গতিবেগে 1 বছরে আলো যতটা দূরত্ব পার করে তাকে আলোকবর্ষ বলা হয়, ওকে। আরেকটা জিনিস আমরা জানবো সেটা হচ্ছে ছায়াপথ সম্বন্ধে। ছায়াপথটা কি না মহাকাশে কি হয় না অনেক অসংখ্য যাকে বলতে পারি নক্ষত্রের একত্রে একটা কি হয় না সমাবেশে গঠিত একটা সাদা মেঘের মতো উজ্জ্বল পথের সৃষ্টি হয়, তাকে আমরা ছায়াপথ বলি। কি বললাম? মহাকাশে অসংখ্য নক্ষত্র এক হয়ে মানে জড়ো হয়ে বা একত্রে সমাবেশে গঠিত একটা সাদা মেঘের মতো উজ্জ্বল পথের সৃষ্টি হয়, তাকে ছায়াপথ বলে। এই যে ছায়াপথগুলো আমরা বলতে পারি যে আকাশগঙ্গা একটা ছায়াপথ উদাহরণ হিসাবে, ঠিক আছে। এই ছায়াপথে কিন্তু আমাদের সূর্য অবস্থিত, ওকে। এই যে ছায়াপথগুলো এগুলো কি হয় না পেঁচানো হয়ে থাকে আর এগুলো ডিম্বাকার আকৃতির কিন্তু হয়ে থাকে, ঠিক আছে, মনে থাকবে। তাহলে এই কনসেপ্টগুলো আশা করি ক্লিয়ার হলো। এবার আমরা একটু আলোচনা করব একটু সূর্য সম্পর্কে, কারণ আমরা এই চ্যাপ্টারের মেন হচ্ছে আমাদের সূর্য, তো সূর্য সম্বন্ধে একটু জানতেই হবে। দেখো নেক্সট পেজ উল্টালেই পেয়ে যাবে সূর্য সম্বন্ধে, ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেক প্রশ্ন আসে, ওকে। সূর্য, আমি যেটা বলছি সূর্য কি বা সূর্যের গঠন সম্পর্কে আমি তোমাদের ডিসকাশন করছি, এটা কিন্তু পরীক্ষায় পাবে, আসে পরীক্ষায়। দেখো সূর্য কি না, সূর্য হচ্ছে একটা উজ্জ্বল গ্যাসীয় পিণ্ড। আমরা বলতে পারি সূর্য একটা উজ্জ্বল গ্যাসীয় পিণ্ড। বেসিক্যালি হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস দ্বারাই কিন্তু এটা পরিপূর্ণ থাকে। কি দ্বারা? হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস দ্বারা এটা পূর্ণ অবস্থায় থাকে। সূর্যের বিশাল ভরের কারণে এর মাধ্যাকর্ষণ শক্তির উদ্ভব হয়েছে। কিন্তু সূর্যের যে ভর সেটা প্রচন্ড, যার ফলে কিন্তু কি হয়েছে না আমরা জানি একটা মাধ্যাকর্ষণ শক্তির সৃষ্টি হয়েছে। সেই মাধ্যাকর্ষণ শক্তির কিন্তু সৃষ্টি হয়েছে। মাধ্যাকর্ষণ শক্তিটা কি? ধরো তুমি যদি একটা আপেলকে ধরো তুমি ওপর থেকে ছাদের থেকে নিচের দিকে ফেলে দাও, তো সেটা কি ওপর দিকে উড়ে যায় আপেলটা? ওড়ে না, না, সেটা তো মাটিতেই পড়ে। কেন পড়ে মাটিতে? সেটা ওপরে তো উড়ে কেন যায় না, মাটিতে কেন পড়ে? বা কোনো জিনিস যদি তুমি সেটা আপেলের জায়গায় সেটা তুমি আম জাম কাঁঠালও হতে পারে, সেটা তুমি কোনো লোহার বস্তুও হতে পারে, সেটা কোনো মানুষও হতে পারে, সবসময় সে নিচের দিকে পড়ে। কারণ কি? পৃথিবীর একটা মাধ্যাকর্ষণ শক্তি আছে, ঠিক আছে। আর সেই শক্তির বলে সব জিনিস সবসময় কি হয় না নিচের দিকে কিন্তু চলে আসে, ওকে। তো এটা হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। যাই হোক, এটা নিয়ে আমরা আলোচনার বিষয় নয়। আমরা জানবো যে সূর্যের কি না ভরের মানে প্রচন্ড ভর, সেই জন্য কি আছে সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি আছে বা উদ্ভব হয়েছে, ওকে। সূর্যের যে বাইরের দিকটা বা বহির্পৃষ্ঠ যেটা আমরা বলে থাকি, এই বহির্পৃষ্ঠের উষ্ণতা প্রায় আমরা বলতে পারি 6000 ডিগ্রি সি। কত বললাম? 6000 ডিগ্রি সি এর বাইরের দিকের উষ্ণতাটা, ওকে। সূর্য পৃথিবীর আলো, উত্তাপ,
বা যে শক্তি বলতে পারি, সকল শক্তির উৎস হচ্ছে এই সূর্য। ওকে, এই যে আলো আর উষ্ণতার তারতম্য অনুযায়ী সূর্যকে কিন্তু মোট 4টে অংশে বিভক্ত করা যায়। কি বললাম? আলো আর উষ্ণতার তারতম্য অনুযায়ী সূর্যকে 4টে অংশে ভাগ করা যায়। কি কি? না কেন্দ্রমণ্ডল, আলোকমণ্ডল, বর্ণমণ্ডল, 6টা মণ্ডল। আই রিপিট, কেন্দ্রমণ্ডল, আলোকমণ্ডল, বর্ণমণ্ডল, 6টা মণ্ডল। কেন্দ্রমণ্ডল কি বলতে পারি? সূর্যের প্রচণ্ড উত্তপ্ত ও ঘনত্বযুক্ত কেন্দ্রীয় যে অংশটা আছে, সেই কেন্দ্রীয় অংশটাকে আমরা বলে থাকি কেন্দ্রমণ্ডল। এই যে অংশটা আছে, এটা হিলিয়াম, হাইড্রোজেন ইত্যাদি যে গ্যাস আছে, গ্যাসের একদম আমরা বলতে পারি এটা জ্বলন্ত অবস্থায় কিন্তু রয়েছে। আর এই যে কেন্দ্রমণ্ডল, এই কেন্দ্রমণ্ডলের গড় উষ্ণতা মোটামুটি 1.5 কোটি ডিগ্রি সি। 1.5 কোটি ডিগ্রি সি। ওকে, আমরা তারপরে একটু জানবো একটু আলোকমণ্ডল সম্বন্ধে। আলোকমণ্ডলটা কি? না কেন্দ্রমণ্ডলের চারিদিক ঘিরে সূর্যের যে উজ্জ্বল অংশ রয়েছে তাকে কি বলে? না আলোকমণ্ডল। কেন্দ্রমণ্ডলের চারিদিক ঘিরে সূর্যের যে উজ্জ্বল অংশ তাকে আলোকমণ্ডল বলা হয়। এখান থেকে কি হয়? এখান থেকে আলোক রশ্মি বিচ্ছুরিত হয়। ঠিক আছে, আরেকটা জানবো যেটা হচ্ছে বর্ণমণ্ডল। বর্ণমণ্ডল কি? এই যে আলোকমণ্ডলের উপরের যে স্তরটা থাকে, এই উপরের স্তর যেটা আমরা বলতে পারি যে জ্বলন্ত সূর্য থেকে প্রতি মুহূর্তে বেরিয়ে আসা প্রায় হাজার হাজার কিমি লম্বা আগুনের যে শিখা বলতে পারি। ওকে, এই যে গ্যাসীয় স্তরটি সৃষ্টি করেছে কিন্তু। আমি আরেকবার বলবো, এই যে আলোকমণ্ডলের উপরের স্তর সেটা হচ্ছে বর্ণমণ্ডল। সূর্যের থেকে প্রতি মুহূর্তে বেরিয়ে আসা প্রায় হাজার হাজার কিমি লম্বা আগুনের শিখা বা আগুনের যে লেলিহান শিখা বলতে পারি, এই গ্যাসীয় স্তরটার কিন্তু সৃষ্টি করেছে। এখান থেকেই তাপ আলো চারদিকে ছড়িয়ে পড়ে। কোন স্তর থেকে? না বর্ণমণ্ডল থেকে। ওকে, আরেকটা আমরা কি জানবো? না একটু 6টা মণ্ডল সম্বন্ধে জানবো। 6টা মণ্ডলটা কি? না 6টা মণ্ডল হলো প্রচণ্ড উত্তপ্ত গ্যাস দ্বারা গঠিত সূর্যের একেবারে বাইরের যে দিকের যে সরু পাতলা স্তর যাকে বলা হয়, সেই স্তরকেই বলা হয় কিন্তু 6টা মণ্ডল। যাকে কিন্তু আমরা করোনাও বলে থাকি। ঠিক আছে, তাহলে কি বললাম? প্রচণ্ড উত্তপ্ত গ্যাস দ্বারা গঠিত সূর্যের একেবারে বাইরের দিকে সরু যে পাতলা স্তর আছে তাকে 6টা মণ্ডল বলা থাকে। ওকে, সূর্যগ্রহণের সময় এই স্তরটি কিন্তু উজ্জ্বল বলয় রূপে দেখতে পাওয়া যায়। এই স্তরই কিন্তু বলয় রূপে দেখতে পাওয়া যায়। তাহলে এটা যদি সূর্য হয়, ধরো এটা কে যদি আমরা সান ধরে থাকি, ওকে, সবার আগে আমরা বলতে পারি ধরো এটা আলোকমণ্ডল বলতে পারবো। ওকে, তারপরে আমরা কি বলতে পারবো? এখানটা দিয়ে আমরা বলতে পারবো যে এটা বিকিরণ অঞ্চল। এখানটা দিয়ে আমরা বলতে পারবো যে এটা কেন্দ্রমণ্ডলকে বলতে পারবো। এটা আমরা বলতে পারবো যে বর্ণমণ্ডল। আর এটাকে আমরা বলতে পারবো 6টা মণ্ডল। ওকে, আশা করি সূর্যের এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হলো। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে কিন্তু সূর্যটা পড়বে, এটা পরীক্ষায় আসে, প্রতিবার আসে। ওকে, এছাড়া আরো অনেক কিছু আমরা পাবো এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টারে আমরা পাবো ধরো গ্রহ কাকে বলে। এই চ্যাপ্টার থেকে আমরা জানতে পারবো গ্রহ কাকে বলে। আমরা বলতে পারি না যে সকল জ্যোতিষ্ক নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারিদিকে নির্দিষ্ট পথে পরিক্রমণ করে তাকে গ্রহ বলে। ওকে, গ্রহদের নিজস্ব কোনো আলো নেই কিংবা উত্তাপ নেই। সৌরজগতের গ্রহরা সূর্যের আলোতেই কিন্তু আলোকিত হয় এবং অবশ্যই উত্তপ্ত হয়। সূর্যের 8টা গ্রহ আছে আমরা জানি। আমি একটা গ্রহের এক্সাম্পল দিলাম, যেমন পৃথিবীর কথা বলছি। ধরো আমি কি বোঝাতে চাইছি, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে। ধরো এটা সান। ওকে, এটা সূর্য, এর চারিদিকে পৃথিবী ঘুরছে, পৃথিবীর নিজের কক্ষপথে ঘুরছে। কিভাবে ঘুরছে সূর্যের চারিদিকে? এইভাবে দৌড়ে দৌড়ে ঘোরে না কিন্তু। যখন পৃথিবী, ধরো এটা পৃথিবী, এটা ঘুরছে নিজের চারিদিকে, একবার এভাবে পাক খাচ্ছে, পাক খেয়ে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আবার সে পাক খাচ্ছে, পাক খেয়ে সে এগিয়ে যাচ্ছে, আবার সে পাক খাচ্ছে, পাক খেয়ে সে এগিয়ে যাচ্ছে, এইভাবে যাচ্ছে। এই যে একটা পাক
খাচ্ছে পৃথিবী, এই একটা পাক খেলে আমাদের দিন রাত্রির হচ্ছে। আর এই পাক খেতে খেতে সূর্যকে যে পুরো পরিক্রমণ করছে, এর ফলেই কিন্তু আমাদের বছর হচ্ছে, যেটা বছরটা আমাদের 365 দিন আর দিন রাত 24 ঘন্টা। ঠিক আছে। এছাড়া এখানে বিভিন্ন গ্রহ আছে, এই গ্রহগুলো সম্পর্কে একটু একটু করে পড়বে প্রত্যেকে। যেমন বুধ, শুক্র, 8টা গ্রহ আছে আমরা জানি তো, বুধ, শুক্র, তারপরে মঙ্গল, এগুলো কিন্তু সব, শনি পড়তে হবে, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন, প্লুটো নয় কিন্তু, ওকে, এগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে। ধরো বুধ সম্বন্ধে আমি কি বলতে পারি, অল্প একটু বলে দিচ্ছি, একটু পড়ে নেবে তোমরা। যেমন এটা বুধটা হচ্ছে, এটা সূর্যের নিকটতম যে গ্রহ আছে তার মধ্যে বুধ পড়ে। বুধ কি হচ্ছে না, বুধ একটি অন্তস্থ গ্রহ। বুধ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বললামই আমি তোমাদের। দূরত্ব প্রায় ধরতে পারি 5.8 কিমি, কোটি কিমি, 5.8 কোটি কিমি এর দূরত্ব। ওকে, সূর্যকে পরিক্রমণ করতে মোটামুটি সময় লাগে 88 দিন। ওকে, বুধ তার নিজের অক্ষের চারিদিকে ঘুরে আসতে সময় নেয় মোটামুটি 58 দিন, 17 আওয়ার্স, অর্থাৎ 58 দিন 17 ঘন্টা বুধ তার নিজের অক্ষের চারিদিকে ঘুরে আসতে সময় নেয়। আর সূর্যকে পরিক্রমণ করতে বললামই আমি যে 88 দিন ওর সময় লাগে। ওকে, মহাকর্ষ বল যেটা আছে সেটা কম থাকার কারণে বায়ুমণ্ডল প্রায় নেই বুধে বলতে পারি। বুধের কোনো উপগ্রহ কিন্তু নেই। ওকে, এগুলো একটু মাথায় রেখো। এছাড়া শুক্রের কথা বলতে পারি। দেখো, সূর্য থেকে দূরত্বের বিচার যদি আমরা করি তাহলে এটা দ্বিতীয় স্থানে অবস্থান করছে। পৃথিবীর এটা খুবই নিকটতম গ্রহ হচ্ছে সূর্য। এটি সন্ধ্যা তারা নামেও পরিচিত আমরা জানি। ওকে, পৃথিবীর যে আয়তন এবং ওজন প্রায় সমান আয়তন ও ওজন হওয়ায় শুক্র গ্রহকে কিন্তু পৃথিবীর যমজ ভাই বলা হয়। অর্থাৎ পৃথিবীর যা ওজন ও মোটামুটি তার কিন্তু এটা সমান ওজন। শুক্রের যে বৈশিষ্ট্য হিসাবে আমি বলতে পারি যে সূর্য থেকে এর যে দূরত্ব এটা মোটামুটি 10.8 কোটি কিমি হয়। ওকে, শুক্র গ্রহটা নিজের অক্ষের চারিদিকে যে ঘুরতে সময় নেয় 243 দিন, এবং সূর্যের চারিদিকে ঘুরতে সময় নেয় 225 দিন। ওকে, আর শুক্র গ্রহের কিন্তু বায়ুমণ্ডলের প্রধান উপাদান হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এছাড়া সালফিউরিক অ্যাসিড, নাইট্রোজেন, জলীয় বাষ্প, এগুলো তো আছেই। এইভাবে পড়বে। মঙ্গল গ্রহ আছে, মঙ্গল গ্রহ সম্বন্ধে পড়বে। যেমন মঙ্গল গ্রহ হচ্ছে সূর্যের থেকে 22.8 কোটি কিমি দূরে রয়েছে। গ্রহটা নিজস্ব অক্ষের তোমার নিজের গ্রহটা হচ্ছে নিজের অক্ষের চারিদিকে ঘুরতে সময় নেয় মোটামুটি 24 ঘন্টা আমরা বলতে পারি। 24 ঘন্টা 37 মিনিট অ্যাকচুয়ালি। আর সূর্যকে পরিক্রমণ করতে সময় নেয় 687 দিন। মঙ্গল গ্রহের গড় উষ্ণতা 23°- আমরা বলতে পারি সেন্টিগ্রেড। ওকে, প্রায়। আর এই গ্রহের বায়ুমণ্ডল কিন্তু রয়েছে, আর বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের মধ্যে কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন, জলীয় বাষ্প, এগুলো কিন্তু এই গ্রহে রয়েছে। ওকে, মঙ্গলের দুটো উপগ্রহ আছে, একটা হচ্ছে ডিমোস আর একটা হচ্ছে ফোবোস। ওকে, ডিমোস আর ফোবোস উপগ্রহগুলো প্রতিটা গ্রহের আলাদা আলাদা করে লিখে নেবে, তাহলে মনে রাখতে সুবিধা হবে। ওকে, মঙ্গল গ্রহে কি আছে, মঙ্গল গ্রহে কিন্তু এখনো পর্যন্ত প্রাণের কোনো অস্তিত্ব পাওয়া সম্ভব হয়নি। তবে এখানে ভৌম জলের সন্ধান পাওয়া গেছে। আই রিপিট, এখানে ভৌম জলের সন্ধান পাওয়া গেছে। বিজ্ঞানীরা কিন্তু প্রাণের অস্তিত্বের সন্ধানে রয়েছেন, যে মঙ্গলে প্রাণের অস্তিত্ব আছে কিনা এই সন্ধান কিন্তু এখনো চলছে। ওকে, বৃহস্পতি গ্রহ সম্বন্ধে পড়বে, আমি আর বললাম না, এগুলো রয়েছে, একটু পড়ে নিও। তাহলে এই গ্রহগুলো একটু পড়বে, তারপরে যদি পরে সময় পাই আমি আলোচনা করছি। আমরা চ্যাপ্টারটা একটু বড় আছে, একটু পরে এগুলো একটু আলোচনা করি। আচ্ছা, এবার আমি একটু আলোচনা করব তোমাদের সঙ্গে, সেটা হচ্ছে কি নিয়ে না, চাঁদ নিয়ে। এটা কিন্তু লাইন ভিত্তিক অলরেডি আলোচনা আছে, সেটা অবশ্যই দেখবে। ঠিক আছে, এখন এটা ওয়ান শট ডিসকাশনটা শোনো, কেননা এর মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন কি কি করতে হবে বলছি, সেগুলো ভালো করে করবে। আচ্ছা দেখো, একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে আমাদের পড়তে হয়, সেটা হচ্ছে চাঁদের পরিবেশ সম্পর্কে আমরা একটু জানবো। চাঁদের পরিবেশটা কি না, চাঁদ থেকে আমরা খুব কি ভাবি, চাঁদ
খুব সুন্দর একটা, তাই তো? দেখতে কত সুন্দর লাগে আমাদের পৃথিবীর থেকে দেখতে চাঁদকে তো অতি সুন্দর লাগে। ওকে, কিন্তু অ্যাকচুয়ালিতে কি, চাঁদ যেটা হচ্ছে, চাঁদের যে পরিবেশটা হয় সেটা কিন্তু একদম রুক্ষ পরিবেশ, যার মানে কি বলবো, একদম প্রাণহীন মরুভূমির মতো এটা কিন্তু দেখতে। ওকে, চাঁদের যে ভূমি সেটা অত্যন্ত রুক্ষ প্রকৃতির বেসিক্যালি হয়। এই যে চাঁদে, চাঁদে আমরা বলতে পারি রয়েছে একটা কি না, পুরো ধুলোর মতো একদম স্তর। এর মানে তার উপরে কি রয়েছে না, তার উপরে রয়েছে ছোট বড় অনেক কি না পাথরের টুকরো। এই যে চাঁদের, চাঁদে অসংখ্য ছোট ছোট কিন্তু কি আছে, গর্ত আছে, আবার বড় বড়ও কিন্তু অনেক খাদ গর্ত পাহাড় লক্ষ্য করা যায়। কি বললাম, চাঁদের যে ভূমিটা রয়েছে এটা ধুলোর স্তর রয়েছে, একদম রুক্ষ ভূমি যার উপর ধুলোর স্তর। তার উপরে কি আছে না, তার উপরে ছোট বড় পাথর দেখতে পাওয়া যায়, এছাড়া ছোট বড় গর্ত আছে যেখানে খাদ পাহাড় লক্ষ্য করা যায়। ঠিক আছে, চাঁদের যে দক্ষিণ মেরু অঞ্চল, সেই দক্ষিণ মেরু অঞ্চলে একটা বিশাল বড় কি আছে না, আইটকেন আছে যাকে বলা হয়। ওকে, যার ব্যাস আমরা বলতে পারি 2500 কিমি। তাহলে আমরা কি জানলাম না, আইটকেন যেটা আমরা জানলাম সেটা কিন্তু চাঁদের একটা বড় গর্ত, যার ব্যাস মোটামুটি 2500 কিমি আমরা জানলাম কিন্তু। ওকে, এই যে চাঁদ রয়েছে, চাঁদের বায়ুমণ্ডল নেই, চারিদিকে শুধু কি আছে না, ধূসর বর্ণের একদম ধূলিকণা রয়েছে। চাঁদে আছে বড় বড় গর্ত, সেগুলো আমরা জানলাম। ঠিক আছে, যেখানে আমরা বলতে পারি যে এই গর্তগুলোতে সূর্যের আলো কিন্তু একেবারেই পৌঁছতে পারে না, যার ফলে পৃথিবী থেকে এগুলোকে কি লাগে না, চাঁদের গায়ের মনে হয় না, চাঁদের কলঙ্ক বলি, চাঁদের গায়ের দাগ বলি, তো এগুলো দাগ সেজন্য মনে হয়, কারণ চাঁদের যে বড় বড় পাহাড় তার মধ্যে সূর্যের আলো পৌঁছতে পারে না, সেজন্য কালো লাগে, সেজন্যই এটা আমরা বলি। চাঁদের দিনের উষ্ণতা প্রায় আমরা বলতে পারি 117 ডিগ্রি সি, আবার রাত্রের যে উষ্ণতা সেটা খুবই কম, সেটা -150 ডিগ্রি সি। ওকে, তার নিচেও নেমে যায় কিন্তু, 150 ডিগ্রি সি এর নিচেও কিন্তু নেমে যায় এর উষ্ণতা। ওকে, বায়ুমণ্ডল ও জলের অভাবে চাঁদে কিন্তু কোনো প্রাণের অস্তিত্ব পাওয়া যায়নি। পৃথিবীর যে অভিকর্ষজ শক্তি তার মাত্র 1/6 চাঁদের অভিকর্ষ শক্তি, তাই একজন মানুষের ওজন ওখানে কি হয়ে যায় না, তোমার যা ওজন তার 6 গুণ তোমার ওজনটা কমে যাবে। ওকে, তো সেই জন্য চাঁদটা খুবই ইন্টারেস্টিং এটা। ওকে, চাঁদের যে অভিকর্ষের শক্তি সেটা 1/6 সরি, পৃথিবীর যে অভিকর্ষের শক্তি সেটা চাঁদের 1/6 আর চাঁদে যদি জানো একটা মানে মানুষ বিশাল বিশাল গর্তকে এক লাফে পার করে দিতে পারে। ওকে, কারণ সেইটার এইসব অনেকগুলো রিজন আছে তার পিছনে, তো সেই জন্যই সেটা পারে। তো যাই হোক, তো চাঁদের যে অভিকর্ষজ শক্তি সেটা 6 ভাগের মানে পৃথিবীর 6/1 আর কি। ওকে, চাঁদের যে পৃষ্ঠ সেটার আমরা বলতে পারি যে অনেকগুলো উপাদান নিয়ে গঠিত, যেমন সিলিকা, অ্যালুমিনিয়াম, পোড়া চুন, ওকে, ম্যাগনেসিয়াম অক্সাইড, এগুলো নিয়ে কিন্তু চাঁদের যে পৃষ্ঠদেশ সেগুলো গঠিত হয়েছে। ওকে, এইটা মোটামুটি আমরা জানলাম। আর বায়ু শূন্য বলে কিন্তু চাঁদে কোনো রকম কোনো শব্দ হয় না, কোনো রকম কোনো বেতার যন্ত্রের প্রয়োজন হয় না, আর সেই জন্য মানুষও কিন্তু এক লাফে এখান থেকে এক জায়গায় গর্ত কিন্তু পার করতে পারে, বড় বড় গর্ত লাফিয়ে লাফিয়ে পার করতে পারে। ওকে, কারণ সেখানে চাঁদে কোনো রকম কোনো বায়ুর নেই। ওকে, ক্লিয়ার, বোঝা গেল চাঁদের সম্বন্ধে? কিছু জিনিস আর একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে চাঁদের ধরো কিছু উল্লেখযোগ্য মহাকাশচারী আছে, যেমন ধরো আমরা বলতে পারি ইউরি গ্যাগারিনের কথা বলতে পারি, উনি রাশিয়া দেশের ইউরি গ্যাগারিন। ওকে, তিনি কি করেছিলেন না, পৃথিবীর প্রথম মহাকাশচারী তিনি কি যে ভোস্টক যেটা থাকে, ভোস্টক 1, ওকে, সেটা মহাকাশ যান করে পৃথিবীর চারিদিকে একদম সম্পূর্ণ একবার কিন্তু ঘোরেন। তিনি মহাদেশে ছিলেন মোটামুটি, সরি মহাদেশ বলছি, মহাকাশে ছিলেন মোটামুটি 1 ঘন্টা 48 মিনিট মতো ছিলেন। এছাড়া আমরা ভ্যালেন্টিনা তেরেস্কোভার কথা জানি, রাশিয়া দেশেরই তিনি, তিনি একজন মহিলা মহাকাশচারী। ওকে, তিনি ভোস্টক 6-এ ছিলেন, তো অত আমি ডিসকাশনে যাচ্ছি না। আরেকজন মহাকাশচারী আমরা বলতে পারি কল্পনা চাওলার কথা, তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রে থাকে কিন্তু ভারতীয়, তিনি একজন ভারতীয় মানে ভারতীয় বংশের আমরা বলতে পারি। ওকে, কল্পনা চাওলা তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি মহাকাশচারী। ওকে, প্রথমবার মহাকাশে পাড়ি দিয়েছিলেন তিনি।
ঠিক আছে। এছাড়া সুনীতি উইলিয়াম পান্ডে তুমি পাবে। সুনীতি উইলিয়াম পান্ডে তিনিও ভারতীয়, আমেরিকার, তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রে ছিলেন। ওকে। আর তিনি মহাকাশে বেশ কিছুদিন কাটিয়েছিলেন, মোটামুটি 321 দিন 17 ঘন্টা 15 মিনিট তিনি ছিলেন, কিন্তু তিনি ভারতের মহিলা মহাকাশচারী একজন। তো এদের কথা তোমরা এছাড়া পাবে এই চ্যাপ্টার্সের মধ্যে, এগুলো একটু ভালো করে পড়তে হবে। এছাড়াও এই চ্যাপ্টার্সে আমরা কিছু ইম্পর্টেন্ট পড়বো, সেটা হচ্ছে আইএসআরও সম্পর্কে পড়বো। আইএসআরও কি না, আইএসআরও হচ্ছে ভারতের একটা মহাকাশ গবেষণা কেন্দ্র। ঠিক আছে। এটা 1969 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান যে স্পেস রিসার্চ অর্গানাইজেশন, তাকেই আইএসআরও বলা হয়। তো 1969 খ্রিস্টাব্দে আইএসআরও কিন্তু প্রতিষ্ঠিত হয়, যার ফুল ফর্ম কি বললাম, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ওকে। আইএসআরও যে সদর দপ্তর সেটা কোথায় আছে না, ব্যাঙ্গালোরে অবস্থিত। আর এখান থেকে 2008 খ্রিস্টাব্দে চন্দ্রযান 1 কে প্রেরণ করা হয়েছিল। 2019-এ কি করা হয়েছিল না, চন্দ্রযান 2 কেও কিন্তু এই দক্ষিণ গোলার্ধে পাঠানো হয়েছিল আইএসআরও থেকেই। ওকে। নাসার সম্পর্কে আমরা একটু জেনে নিই। নাসা ভেরি 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 ইম্পর্টেন্ট। নাসা কি না, নাসা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রে এটা একটা গবেষণা কেন্দ্র। নাসা এই যে সংস্থাটা 58 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল। আর 2012 খ্রিস্টাব্দে কিউরিওসিটি রোভার নাসার থেকে মঙ্গলে প্রেরণ করা হয়েছিল। ঠিক আছে। 2012-তে কিউরিওসিটি কে প্রেরণ করা হয়েছিল। কিউরিওসিটি রোভার নাসার থেকে মঙ্গলে কিন্তু প্রেরণ করা হয়েছিল। ওকে। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। আরেকটু জানবো, সেটা হচ্ছে বামন গ্রহ সম্বন্ধে। বামন গ্রহ কি না, চাঁদের থেকেও ছোট যে সমস্ত গ্রহ নিজের কক্ষপথে কোনো আমরা বলতে পারি যে মহাজাগতিক বস্তু এলে তাকে সরিয়ে দিতে পারে না, সেই সমস্ত গ্রহকে বামন গ্রহ বলা হয়। যেমন প্লুটো। ওকে। প্লুটোকে বামন গ্রহ বলা হয়। কি বললাম, চাঁদের থেকেও ছোট যে সমস্ত গ্রহ নিজের কক্ষপথে কোনো মহাজাগতিক বস্তু এলে তাকে সরিয়ে দিতে পারে না, সেই সমস্ত গ্রহকে বামন গ্রহ বলা হয়। যেমন প্লুটো। প্লুটো অ্যাকচুয়ালি কিন্তু কোনো গ্রহ নয়। ওকে। আরেকটা জিনিস আমরা জানবো, সেটা হচ্ছে মান মন্দির বা অবজারভেটরি সম্বন্ধে। অবজারভেটরিটা কি না, প্রতিটি যে টেলিস্কোপ আছে সেই টেলিস্কোপের জন্য একটা বড় গোলাকার গম্বুজ তৈরি করা হয়, যাকে কি বলা হয়, মান মন্দির বা অবজারভেটরি বলে। কি বললাম, টেলিস্কোপের জন্য একটা বিরাট গোলাকার গম্বুজ তৈরি করা হয়, যাকে মান মন্দির বা অবজারভেটরি বলে। এখানে কি হয় না, শক্তিশালী টেলিস্কোপ বসিয়ে মোটামুটি 200 কোটি আলোকবর্ষ দূরের তারাও কিন্তু আমরা দেখতে পাই বা দেখা যায়। ওকে। এই সবই এই চ্যাপ্টারটার মধ্যে আছে, খুব ভালো করে পড়বে এটা। সৌরঝড়ও পাবে তোমরা। সৌরঝড়টা কি না, সূর্যের যে 6টা মণ্ডল আছে যেটা বললাম, বা করোনা অঞ্চল যেটা বলতে পারি, সেখানে ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে কি তৈরি হয় না, আয়নিত কণা, গ্যাস, রশ্মি বাইরের দিকে ছড়িয়ে পড়ে, যাকে কি বলে না, সৌরঝড় বলে। এই সৌরঝড়ের যে তীব্রতা সেটা মোটামুটি 11 বছর অন্তর বেশি হয়ে যায়। ওকে। ক্লিয়ার। এছাড়া প্রচুর ছোট ছোট প্রশ্ন পাবে। ছোট প্রশ্ন তোমাদের আমি লিখিয়ে দেবো। ছোট প্রশ্ন যেমন ধরো এক্সাম, এছাড়াও লাইভ ক্লাসেও নেবো আমি। ছোট প্রশ্ন আমি বলতে পারি যে আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম বলো। কাছের নক্ষত্র সূর্য, সূর্যের পরে আমরা প্রক্সিমা সেন্টাউরি বলতে পারি। ওকে। তারপরে ধরো সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছতে সময় লাগে কত, 4 মিনিট 20 সেকেন্ড মতো সময় লাগে। সৌরঝড় কত বছর অন্তর জোরালো হয়, 11 বছর অন্তর আমরা বলতে পারি। তারা খসাটা অ্যাকচুয়ালি কি, তারা খসা অ্যাকচুয়ালি উল্কাপাত যেটা হয়। ওকে। এই ধরনের সূর্যের বাইরের অংশকে কি বলে, করোনা বলা হয়, এক কথা এটাই বলতে পারি আমরা। তো এই ধরনের প্রশ্নগুলো। নীল গ্রহ কাকে বলে, পৃথিবীকে বলা হয় নীল গ্রহ। প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব পৃথিবীর থেকে কত আলোকবর্ষ, 4.2 আলোকবর্ষ। ওকে। কোন গ্রহের ঘনত্ব জলের চেয়েও কম, শনি গ্রহের ঘনত্ব কিন্তু জলের চেয়েও কম। এই ধরনের প্রশ্নগুলো ভালো করে ছোট ছোট প্রশ্নগুলো করবে। এছাড়াও চ্যাপ্টারটা একটু ভালো করে, যে লাইন ভিত্তিক যেটা পড়াটা করিয়েছি সেটা খুব ভালো করে পড়বে। লাইন ভিত্তিক পড়িয়েছি, সেখানে আমি ছোট ছোট প্রশ্নও লিখিয়েছি, সেগুলো ভালো করে পড়বে। প্রতিটা গ্রহ সম্বন্ধে একটুখানি পড়বে।
এছাড়াও টুকরো টুকরো প্রশ্ন আসে, যেমন চাঁদের কেউ কারো কথা শুনতে পায় না। কেন শুনতে পায় না? চাঁদে কেউ কারো কথা কেন শুনতে পায় না? তো আমরা কি বলতে পারি না, চাঁদে বায়ুমণ্ডল নেই। তো বায়ুমণ্ডল না থাকার কারণে শব্দ তরঙ্গ কি করে না, বাহিত হতে পারে না। ফলে কি হয়, পাশাপাশি দাঁড়িয়ে কথা বললেও একে অপরের কথা কিন্তু কান পর্যন্ত পৌঁছয় না। এই কারণে চাঁদে কেউ কারোর কথা কিন্তু শুনতে পায় না। সেই জন্য চাঁদে বেতার যন্ত্র বা ইশারার সাহায্যে নিজেদের মধ্যে যোগাযোগ করা সম্ভব হয়ে থাকে। ওকে, বোঝা গেল ব্যাপারটা, যে চাঁদে কোনো রকম কোনো বায়ুমণ্ডল না থাকায় শব্দ তরঙ্গ কি হয় না, বাহিত হতে পারে না।